প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের মাস্টার্স প্রোগ্রামের আমরা যে কোর্সটা দেখছিলাম, আমরা জানি এটা আমাদের কোর্স নেম মাইক্রো ইকোনমিক্স। তো আজকের আমরা দেখছি আমাদের ২ নাম্বার লেকচার। এটা আমাদের চ্যাপ্টার নেম ইনপুট আউটপুট অ্যানালাইসিস, যেটা মূলত ইনপুট আউটপুট হিসাবে আমাদের চ্যাপ্টার নেম দেয়া আছে। তো আজকের আমরা যে চ্যাপ্টারের যে শেষ একটা অংশ আমরা গত ক্লাসে শেষ করতে পারিনি, আমরা সেটা দেখতে চাই। সেখানে মূলত আমাদের ছিল ম্যাথমেটিক্যাল এক্সাম্পল অফ ইনপুট আউটপুট মডেল। অর্থাৎ আমরা একটা গাণিতিক উদাহরণ দিয়ে দেখতে চেয়েছিলাম যে ইনপুট আউটপুট মডেলের গাণিতিক এক্সাম্পল কিভাবে আসে। মূলত পরীক্ষায় আমাদের গাণিতিক এক্সাম্পলটা দেয়া থাকে এবং সেখান থেকে আমাদের আনসার দিতে হয়। এরপরে আমরা যদি সময় পাই তাহলে আমরা হকিং সাইমন কন্ডিশনটা দেখার চেষ্টা করব। তো ফার্স্ট আমরা দেখি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা কেমন আসে। তো শেষ ক্লাসে মূলত আমরা এই আহ, যে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল কিভাবে আসে ইনপুট আউটপুট মডেলের, সেই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের আমরা যে ফরম্যাট গুলো আমাদের ফলো করতে হয় সেই ফরম্যাট গুলো আমরা বলেছিলাম। তো আমরা বলেছিলাম কি যে আমাদের যে ইনফরমেশন দেয়া থাকবে সেই ইনফরমেশন থেকে আমাদের ফার্স্ট বের করতে হবে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় লিওনটিভ ম্যাট্রিক্স, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। তো সেই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আমাদের ফার্স্ট বের করতে হবে। তো টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স কিভাবে থাকে আমরা জানি। তো সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা যে জানি সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমরা ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দিতে পারি, অর্থাৎ আমরা বলছি কি টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা কারিগরি ম্যাট্রিক্স যেটা, সেটা আমরা কিভাবে পাই? অভেদ ম্যাট্রিক্স যেটাকে আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমরা কোনটা বাদ দেই? ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলছি উপাদান সহগ ম্যাট্রিক্স। যদি এটা বাদ দেই তাহলে আমরা পাই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। এরপর আমরা জানি যে কিভাবে আমাদের ডিটারমিন্যান্টস বের করতে হয় ম্যাট্রিক্সের। আমরা বেশ কয়েক বছর এটা ম্যাট্রিক্স কিভাবে করা হয় সেটা শিখেছিলাম। তো সেই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা থেকে আমাদের যেটা পেয়েছিলাম সেখান থেকে আমাদের এই ডিটারমিন্যান্টস গুলো নির্ণয় করতে হবে। এরপরে আমাদের করতে হবে কি যে এরপরে আমাদের যে উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স যেটা আছে সেই সমীকরণটা আমাদের দাঁড় করাতে হবে। তো সমীকরণ কি? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, আর এটা হলো আমাদের আহ, যেটা আমাদের মোট উৎপাদন ম্যাট্রিক্স, সেটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাই চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স। তো এই হলো আমাদের রুলস, এই রুলসটা আমাদের ফলো করতে হবে, টিএক্স ইকুয়াল টু ডি। এরপরে আমরা বলবো কি যে এই আমাদের সব ফরম্যাট দাঁড় করালাম, দাঁড় করানোর পরে এরপরে আমাদের ক্রেমার্স রুলে সমাধান করতে হবে। তো এখন আমরা দেখে আসি যে আমাদের কি দেয়া আছে। তো আমাদের ফার্স্ট আমরা যে নিয়েছিলাম যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সে আমাদের এই ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা শেষ ক্লাসে আমরা দেখেছিলাম দেয়া ছিল। তো সেই ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি দেয়া ছিল, যেটাকে আমরা বলেছি এ, সেটা দেয়া ছিল 0.2, 0.1, 0.3, 0.4, 11, 12, 13, 21, 22, 23, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, 33। তো সেখান থেকে আমরা পেয়েছিলাম কত? 0.2, 0.1, 0.3, 0.4, 0.3, 0.1, 0.1, 0.2, 0.4। এটা আমাদের দেয়া ছিল লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। যেহেতু আমরা ওই অংশটা এখন আর নেইনি, সেহেতু আমরা জাস্ট শুধু ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। তো আমরা যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আমাদের কিভাবে আসছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মানগুলো কিভাবে থাকে। আমরা জানি তিনটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এখানে কি দেখছি? 100, 010, 001। এটা হলো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তিনটে শিল্পের ক্ষেত্রে আমরা সবসময় এরকমই জানি। তো এই হলো আমাদের তিনটা শিল্প। তিনটা শিল্পের ক্ষেত্রে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমরা ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বাদ দিই তাহলে। তাহলে আমরা দেখি এখান থেকে কত আসে। তাহলে 1 মাইনাস 0.2 করলে আমাদের আসে 0.8। তারপরে আমরা বলছি 0 মাইনাস 0.1, তাহলে এখানে আমাদের থাকে মাইনাস 0.1। এখান থেকে আমরা বিয়োগ করছি, এটা আমাদের বিয়োগ দেয়া আছে এখানে। তাহলে এখান থেকে আমরা পেলাম 0 মাইনাস 0.3, তাহলে মাইনাস 0.3 থাকে। তাহলে 0 মাইনাস 0.4 মাইনাস 0.4, 1 মাইনাস 0.3, 1 থেকে 0.3 কম, সেহেতু আমাদের 0.7 থাকে, প্লাস 0 থেকে মাইনাস 0.1 বাদ দিলে মাইনাস 0.1 থাকে। এই আমরা বিয়োগ করলাম আর কি, এখানে থাকে মাইনাস 0.1, মাইনাস 0.2, আর 1 থেকে যদি 0.4 বাদ দেওয়া হয় তাহলে থাকে 0.6। তাহলে আমরা দেখলাম কি আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমরা ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বাদ দেই তাহলে আমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স পেয়ে যাই। তো এখানে আমাদের পরীক্ষার সময় থাকে যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আসলে কি। তা আমরা জানি যে অভেদ ম্যাট্রিক্স থেকে যদি আমাদের উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দেওয়া হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে আমরা বলি কারিগরি সহগ ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। তো এই হলো আমাদের সূত্র থেকে আমরা এটা পেলাম। এর পরের পয়েন্টটা আমাদের কি ছিল? আমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স পেয়ে গেছি। এরপরে আমাদের এখান থেকে ডিটারমিন্যান্টসটা বের করতে হবে। তো ডিটারমিন্যান্টস আমরা জানি কিভাবে আমাদের বের করতে হয়। এখন আমরা আসি এখানে।
তাহলে এটা ডিটারমিন্যান্ট সাইন আমরা দিয়েছি, এই যে এখানে কিন্তু আর ম্যাট্রিক্স সাইন না, আগের বেলায় কিন্তু আমাদের ম্যাট্রিক্স সাইন ছিল, এই যে এভাবে এভাবে। এখন আমাদের কিন্তু ডিটারমিন্যান্ট সাইন, এই যে ডিটারমিন্যান্টস, এখানে আর কিন্তু এরকম বক্স আকারে থাকে না, জাস্ট আমরা দাগ দিয়ে দিয়েছি। তো এখন আমরা যদি ডিটারমিন্যান্টস বের করতে চাই, তাহলে আমরা যদি ফার্স্ট 0.8 দিয়ে শুরু করি, তাহলে ফার্স্ট এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে। তাহলে 0.8 ইনটু কত থাকবে, এই যে 0.7 মাইনাস 0.1 একটা থাকবে, আর একটা থাকবে কত মাইনাস 0.2 আর 0.6, এই যে আমরা বসিয়ে দিয়েছি। এরপরে আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে পরেরটায়, তাহলে পরেরটায় আমাদের এখানে যদি আমরা পরেরটায় বলি, তাহলে তিনটা শিখবো যেহেতু, মাঝেরটায় সাইন চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের দেখি মাঝেরটায় কত আছে, মাঝেরটায় আছে আমাদের মাইনাস 0.1, তাহলে মাইনাস হলে এখানে সাইন চেঞ্জ হয়ে প্লাস 0.1, তাহলে প্লাস 0.1, তাহলে এই কলাম বাদ যাবে, রো বাদ যাবে, তাহলে এই বরাবর কলাম, এই বরাবর রো, তাহলে থাকে কত মাইনাস 0.4 মাইনাস 0.1, আর এখানে থাকে মাইনাস 0.1, আর এখানে থাকে 0.6। এইটা আর এটা বাদ দিলাম, তাহলে আমাদের এইটা আর এইটা থাকে, এই যে এইটা আর এটা বসিয়ে দিলাম। এরপরে আমাদের পরেরটায় সাইন সেম থাকবে, তাহলে এখন আমাদের কি থাকে মাইনাস 0.3 3 নাম্বার ইয়েতে, তাহলে আমরা দেখছি কি মাইনাস 0.3। এরপরে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকে কত 0.4.1 0.4.1 মাইনাস সাইন 0.7, এই যে 0.7 মাইনাস 0.2, তাহলে আমরা এইভাবে বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করি কিভাবে, তো ফার্স্টে আমাদের কোনো সাইন চেঞ্জ হয় না, এখানে আমাদের 0.8 আমরা 0.8 রেখে দিলাম, ইনটু এটা আর গুণ করে দিই, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে সেখান থেকে কত আসে, এটা গুণ করলে আমাদের 0.42 আসে। আর এখানে আমাদের সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস আসে, আবার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা 0.2 আর 0.1 গুণ করলে আমরা পেয়েছি 0.02, তাহলে সেক্ষেত্রে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা সাইন চেঞ্জ হয়ে যায়। এরপরে আমরা আসি 0.1, তাহলে এটা মাইনাস সাইন মাইনাসে থাকবে, 0.24, এই দুটো গুণ করে আর এই দুটো গুণ করে 0.01 আসে, একটু বাদ হয়ে গেছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। এরপরে আমাদের মাইনাস 0.3, এটা গুণ হবে, সাইন সেম থাকবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস 0.08, আর এটা হলো 0.07, মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তো এখন আমরা এই এটা বিয়োগ করে একসঙ্গে গুণ করে দিলে আমরা কত পেলাম 0.320। এখান থেকে আমরা আসি, এটাকে আমরা বলছি এই দুটো মাইনাস প্লাস করে, এখান থেকে আমরা মাইনাস 0.1 আর মাইনাস 0.4 এই দুটো যোগ করে এর সঙ্গে আমরা যদি গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছি এখানে 0.25 আসে, 0.025 আসে, সরি এখানে 0.1 আর এই 0.24 আর 0.01 এই দুইটা যোগ করে এটার সঙ্গে গুণ করলে আমরা পাই মাইনাস 0.025, আর এখান থেকে এই দুটো যোগ করে এর সঙ্গে গুণ করে দিলে মাইনাস 0.045। তো এটা প্লাস আছে, এই দুটো মাইনাস আছে, তার যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে পেলাম 0.250। অর্থাৎ আমরা যে ডিটারমিন্যান্টস পেলাম টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স এর, সেই ডিটারমিন্যান্টস এর ভ্যালু কত 0.240, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসি, এখন আমাদের উপাদান উৎপাদন ম্যাট্রিক্সটা কিভাবে আসে, Tx ইকুয়াল টু ডি। টি হলো আমাদের কারিগরি সহগ ম্যাট্রিক্স, এক্স হলো আমাদের চূড়ান্ত উৎপাদন, সরি এটা আমাদের মোট উৎপাদন, আর ডিটা হলো আমাদের চূড়ান্ত ভোগ চাহিদা, অর্থাৎ যেটাকে আমরা বলি আহ, আহ, এটাকে আমরা বলি কি, এটা হলো আমাদের কনজিউমারটা কি পরিমাণ পারচেস করে আর কি, ভোক্তার চাহিদা, তো চূড়ান্ত চাহিদা যেটাকে আমরা বলছি। তো এখানে আমরা আসি যে আমাদের এখন আমরা এইটার মান পেয়ে গেছি, তো এটার মান আমাদের কত কত ছিল, এখানে আমরা দেখে আসি একটু। টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স এর মান আমাদের এই যে এটা, এটা আমাদের এখন লাগবে। আমরা টি এর ডিটারমিন্যান্টস কেন বের করলাম সেটার ব্যাখ্যা আমরা একটু পরেই দিব। তাহলে আমাদের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আমাদের দরকার, সেটা আমরা দেখি এখান থেকে। তাহলে এটা হলো আমাদের দেয়া আছে এই যে, আর আমাদের চূড়ান্ত চাহিদাটা দেয়া আছে, সেটাকে আমরা বললাম 110 130, আর হলো আমাদের 70 দেয়া আছে। আর এখানে আমাদের আমাদের ইন্ডাস্ট্রি আছে তিনটা, তাহলে তিনটা ইন্ডাস্ট্রির মোট উৎপাদন বের করতে হবে, তাহলে মোট উৎপাদন কত কত x1 x2 আর x3। তা আমরা এই যে তিনটা টার্ম আমরা পেলাম, এই তিনটা টার্মের মধ্যে আমাদের দুটো টার্মের মান দেয়া আছে, আমাদের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স এর মান দেয়া আছে, আর ফাইনাল যে আমাদের ডিমান্ড ম্যাট্রিক্স সেটার মান দেয়া আছে। তো চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স এর মান আমাদের এই যে দেয়া আছে। তাহলে যদি এই দুটো মান দেয়া থাকে, তাহলে এক্স এর মান বের হবে। তাহলে এখন আমাদের এক্স কয়টা, আমাদের তিনটা ইন্ডাস্ট্রির মান বের করতে হবে। তাহলে এখানে আমরা নিলাম, এই হলো আমাদের চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্সটা হলো 110 30 130 আর 70, এই মানটা আমাদের দেয়া আছে। আর এখানে আমাদের দেয়া আছে হলো টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, যেটা আমরা বের করে নিয়েছি আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে। ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর মান দেয়া থাকে, সেখান থেকে আইডেন্টিটি থেকে ইনপুট কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বাদ দিলে আমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স এর মানটা পেয়েছি, এই যে সেটা এটা। এরপরে আমাদের x1 x2 আর x3 আসলো। এখন আমরা এই আমাদের ফর্মুলা দাঁড় করিয়ে ফেলেছি, এখন আমাদের সমাধান করতে হবে। সমাধানের সময় আমরা একেবারে সোজা সাপটা ক্রেমার্স রুল দিয়ে সমাধান করতে চাই। তো ক্রেমার্স রুলটা কি,
এই যে আমাদের টোটাল যে x1 এর ভ্যালুটা বের করতে হবে, সেই x1 এর ভ্যালুটা বের করার নিয়ম হলো T1 এটা ডিটারমিন্যান্টস, T1 টা কি সেটা আমরা বলছি। T1 এটা ডিটারমিন্যান্টস ডিভাইডেড বাই ডিটারমিন্যান্টস অফ T। T1 এটা ডিটারমিন্যান্টস ডিভাইডেড বাই ডিটারমিন্যান্টস অফ T। তো ডিটারমিন্যান্টস অফ T কি আমরা আগে পেয়েছি? যেমন এই যে আমরা কিন্তু টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স থেকে একবারে ডিটারমিন্যান্টসটা বের করে নিয়েছি। বের করে নিয়েছি কেন? কারণ এটা আমাদের পরে লাগবে আরকি x1 এর মান বের করতে যেয়ে। অর্থাৎ মোট উৎপাদন কত আমাদের পরীক্ষার সময় দেয়া থাকবে x1, x2 এবং x3, অর্থাৎ ৩ টা শিল্পের ক্ষেত্রে মোট উৎপাদন নির্ণয় করো। তো মোট উৎপাদন আমাদের x1, x2 আর x3 সেটা বের করতে যেয়ে আমাদের এই ডিটারমিন্যান্টস অফ T লাগবে। আরেকটা আমাদের T1 লাগবে আরকি। তো সেই T1 টা কি? সেই T1 টা হলো, যেমন আমি যদি বলি যে যখন আমাদের T1 টা আসবে, তখন এটা কিন্তু এরকম যে এই যে ১ নাম্বার শিল্প সে কিন্তু তার যে টোটাল যে আমাদের উৎপাদন, সেই উৎপাদনের নিজের থেকে নেয়, ২ নাম্বার ইন্ডাস্ট্রি থেকে নেয়, ৩ নাম্বার থেকে নেয়। তো চূড়ান্ত চাহিদার যখন আমাদের এটা আসবে, তখন এই যে চূড়ান্ত চাহিদা যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা কিন্তু তখন আমাদের কলাম হিসাবে বসবে। শুধু আমাদের চেঞ্জ হবে কি, এটা কলাম হিসাবে সামনে চলে আসবে। আর বাদবাকি সব ঠিক থাকবে। যেমন আমরা বলছি কি যে আমরা যদি T1 এর ডিটারমিন্যান্টস বের করতে চাই, ডিটারমিন্যান্ট সাইন আমরা দিয়েছি এই যে এরকম, তাহলে শুধু এই মানটা এই কলাম বরাবর বসে যাবে। ১১০, ১৩০ আর ৭০, আর বাদবাকি সব সেম থাকবে। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? আমরা যেহেতু T এর ডিটারমিন্যান্টস অলরেডি 0.25 বের করে ফেলেছি। তো আমরা এর পরে যাতে আমাদের জটিল না হয়, এজন্য এই মানটা আর এখন দিব না। আমরা এখন x1 বের করব কিভাবে? T ডিটারমিন্যান্টস 1, T1 এর ডিটারমিন্যান্টস বের করব ডিভাইডেড বাই T এর ডিটারমিন্যান্টস আগেই বের করেছি। এই ডিটারমিন্যান্টসটা আগে বের করে নেই। আমরা এই T এর যে ডিটারমিন্যান্টস সেটা আর এখন লিখব না এর পরে। তো আমরা T1 এর ডিটারমিন্যান্টসটা বের করি। T1 এর ডিটারমিন্যান্টস কি কি আছে? এখানে আমরা কি পেলাম? ১১০, ১৩০ আর ৭০, জাস্ট এই কলামটা এখানে বসিয়ে দিয়েছি। বাদবাকি আমাদের সব সেম আছে। তো সেটা যদি আমরা এখানে আসি, তাহলে আমাদের কত থাকে? এবার আমরা যদি এখান থেকে বলা হয় যে তাহলে এখন ডিটারমিন্যান্টস কিভাবে বের করব? তা আমাদের ফর্মুলা আগের মতোই। আমরা ১১০ নিলাম। এটা প্লাস সাইন হবে। তো ১১০ নিলে কলাম আর রো বাদ গেল। তাহলে থাকে 0.7 মাইনাস 0.1, আর থাকে মাইনাস 0.2, 0.6, দেখি আসে কিনা। মাইনাস 0.7, এই 0.7, 0.1 মাইনাস 0.2, 0.6, এটা পেয়ে গেলাম ১১০ ইনটু। এর পরেরটা আমরা দেখি কেমন আছে। তো এরপরে আমরা দেখছি মাইনাস সাইন দেয়া আছে মাইনাস 0.1, তাহলে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 0.1, কলাম আর রো বাদ যাবে, তাহলে থাকে ১৩০, ৭০ মাইনাস 0.1, 0.6, তাহলে এখানে আমরা আসি, এটা কিন্তু ভুল করার সুযোগ নেই। তাহলে এখানে আমরা দেখছি কি যে 0.1, ১৩০, ৭০ মাইনাস 0.1, 0.6, এর পরেরটা আমাদের কিন্তু সাইন চেঞ্জ হবে না, সেটা আমরা কি দেখছি? এই যে আমাদের দেয়া আছে হলো পয়েন্ট, দেন আমাদের দেয়া আছে মাইনাস 0.3, তো মাইনাস 0.3 থাকবে, কলাম আর রো বাদ যাবে, তাহলে ১৩০, ৭০, 0.7, 0.2 মাইনাস, তাহলে এই মাইনাস 0.3 সামনে আসলো। ১৩০, ৭০ মাইনাস এই 0.7 মাইনাস 0.2, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমাদের ১১০ থাকবে, এই দুটো গুণ হবে, এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে না শুরুতে। তাহলে 0.2 আছে, 0.6 আর 0.7 গুণ করলে 0.42, আর এই দুটো গুণ করলে আমাদের থাকে মাইনাস 0. প্লাস 0.2, প্লাস হলে এই পরেরটা সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস 0.2, 0.02। এরপরে আমরা কি দেখলাম? প্লাস 0.1, এই দুটো গুণ করে দিলাম, এটা সাইন সেম থাকবে, এটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ৭০ ইন্টু 0.1 করলে থাকে 0.7, মাইনাস আসে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস থাকে, তাহলে মাইনাস আমার নতুন একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 7 হয়ে যাবে। মাইনাস এই দুটো গুণ হবে, তাহলে এই দুটো মাইনাস সাইন সেমই থাকবে। ১৩০ কে 0.2 দিয়ে গুণ করলে এটা 26 আসে, আর গুণ করছি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন। আর এটা থাকে আমাদের 0.49, 0.7 ইন্টু 70, তাহলে 0.49, 0.49, এটা প্লাস আছে, মাইনাস করতে হবে। তাহলে এরপরে আমরা এখান থেকে গুণ করে দিয়ে এটা পেলাম 44, এটা পেলাম 8.5, আর এটা পেলাম 22.5 এখান থেকে। তাই সেখান থেকে আমরা মোট মানটা পেয়েছি, ডিটারমিন্যান্টস অফ T1 এর মান পেয়েছি 75। ডিটারমিন্যান্টস অফ, তাহলে x1 এর ভ্যালু কি? ডিটারমিন্যান্টস অফ T1 ডিভাইডেড বাই T, তাহলে সেটা করলে আসে আমাদের কত? 75 ডিভাইডেড বাই 0.25, তাহলে এখান থেকে আমরা মান পেলাম 300। তাহলে এখন আমরা পেলাম কি যে x1 এর যে ভ্যালু, আমাদের যে চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স, আর যদি আমাদের টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স দেয়া থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা আমাদের x1 এর মান পেয়ে গেছি। অর্থাৎ ওই x1 ইন্ডাস্ট্রি সে মোট কত ইউনিট আউটপুট প্রডিউস করছে? সে মোট ৩০০ ইউনিট আউটপুট প্রডিউস করছে। তো সেটা ইনপুট হিসাবে যাচ্ছে, আবার সেটা আবার চূড়ান্ত চাহিদা হিসাবে যাচ্ছে। তো চূড়ান্ত চাহিদার ইনপুট ম্যাট্রিক্স দেয়া থাকলে সেখান থেকে নিঃসন্দেহে আমরা x1 এর মান বের করতে পারি। তো এরপরে আমাদের x2 এর ফ্যাশনটাও সেম। তাহলে x2 এর বেলায় কি হবে? T2, এটা ডিটারমিন্যান্টস ডিভাইডেড বাই T। তো T2 টা কত আছে? তাহলে এখন আমরা আসি এখান থেকে। তাহলে এখন আমাদের সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে, আগেরটা সেম থাকবে। এখন আমাদের দ্বিতীয় কলামে, কারণ এটা আমাদের ২ নাম্বার ইন্ডাস্ট্রি ছিল।
তাহলে এখন আমাদের 2 নাম্বারটায় আসবে কত 110 130 আর 70 এখন 2 নাম্বারেই জাস্ট বসে যাবে। আর বাদবাকি সেমই থাকবে। এই 0.8 0.4 0.1 এই যে আমাদের জাস্ট 2 নাম্বার এটা বসে গেছে। এবার আমরা ডিটারমিনেন্টসটা বের করি। তাহলে এখান থেকে আমরা ডিটারমিনেন্টস কিভাবে পেলাম? ফার্স্ট আমাদের কত আছে এই 0.8 কলাম আর রো বাদ যাবে। তাহলে থাকে এই 130 আর 70 0.1 আর 0.6 এই যে আমাদের 130 70 0.1 0.6 সেটা আমরা বসিয়ে দিয়েছি মাইনাস সাইন দিয়েছি প্লাস আছে হয়তো ওখানে এখানে আমাদের প্লাস আছে মাইনাস বসিয়ে দিয়েছি 110 এটা বাদ গেল তাহলে থাকে কত 0.4 0.1 0.1 0.6 তাহলে এখান থেকে আমাদের থাকে কত 0.4 0.1 0.1 0.6 এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখছি কত যে এই কলাম আর এই রো বাদ যাবে তাহলে এখানে থাকে পয়েন্ট মাইনাস 0.3 তাহলে মাইনাস 0.3 থেকে যাবে 0.4 0.1 130 আর 70 এর এখানে কিন্তু সাইন চেঞ্জ হবে না। তো এখানে আমাদের এই যে 130 70 0.4 0.1 এটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা দেখি আর গুণ করে দিলাম প্রথমটা সাইন চেঞ্জ হয় না ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এখানে আমাদের মাইনাস 110 থাকলো 424 এখানে আমাদের যেহেতু মাইনাস সাইন আছে তাহলে এখানে আমরা করছি হলো এটা আমাদের একসঙ্গে এখানে কি একটু আমাদের ভুল হয়ে গেল কিনা তো এখানে আমরা বলছি যে এটা হলো আমাদের এখানে আমাদের একটু মানটা আরেকবার একটু চেক করতে হবে। তো এখানে আমরা বলছি যে এটা আমাদের 424 এটা আচ্ছা এটা আমরা দেখি পরে আরেকবার চেক করে দেখবো এটা 0.24 মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসের জন্য এটা আসলো কিনা আমরা একটু চেক করে দেখবো মাইনাস 0.1 আর এখানে আমরা পেলাম কত 4 7 28 আর এখানে আমাদের এখানে একটু ভুল হচ্ছে এটা একটু কারেক্ট করতে হবে কারণ এখানে আমরা দেখছি কি এটা মাইনাস সাইন আছে কিন্তু এখানে আমরা দেখছি কি 4 7 28 এটা মাইনাস বসবে এখানে আমাদের মাইনাস 0.24 হবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এটা মাইনাস ঠিক আছে এখানে আমাদের একটা মাইনাস সাইন বসবে এটা মাইনাস 0.24 হবে এখানে সরি এটা আমাদের একটু ভুল হয়ে গেছে এটা মাইনাস সাইন আসবে মাইনাস 0.24 এখানে মাইনাস 0.24 হবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে গেছে 0.01 এটা ঠিক আছে। এরপরে আমরা বলছি কি 0.3 এটা একটা গুণ করে দিলাম মাইনাস 0.28 এই মাইনাস 0.4 আর 70 গুণ করলে 28 আসে এটা প্লাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমাদের একটু সাইনটার মধ্যে গোজামিল হয়ে গেছে এটা ভুল হয়ে গেছে এটা 424 এটা মাইনাস আছে এটা প্লাস দেওয়া হয়ে গেছে এটা মাইনাস হবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। এরপরে আমরা পেলাম এখান থেকে গুণ করে আর যোগ করে এটা পেলাম 68 এখানে একটু দেখতে হবে 27.5 আর এটা পেলাম আমরা 4.5 তাহলে এখান থেকে আমরা পেলাম 100 টি বার 2 এর মান পেয়েছিলাম আমরা 100 তাহলে টি বার 2 হলো 100 ডিভাইডেড বাই টি এর মান আমরা আগে পেয়েছিলাম টি ডিটারমিনেন্টস অফ টি 0.25 এটা আমাদের আসে 400 এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা 400 আসে। এরপরে আমাদের x3 এর মান তো x3 এর মানও আমাদের তখন আমাদের 3 নম্বরে চলে যাবে 110 130 আর 70 তো যখন 3 নম্বরে চলে গেছে তখন আমাদের এই 0.8 কলাম আর রো বাদ গেল 0.7 মাইনাস 0.2 130 আর 70 এই যে বসিয়ে দিয়েছি। এরপর আমাদের 0.1 আসবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কারণ আমার মাঝেরটা সাইন চেঞ্জ হয়ে গেছে তারপরে এইটা আর এটা বাদ যাবে কলাম আর রো এই যে এইটা আর এটা বাদ যাবে তাহলে থাকবে কত মাইনাস 0.4 এই যে 0.4 মাইনাস 0.1 0.1 130 70 এই যে বসিয়ে দিয়েছি। এরপর একটা আমাদের প্লাস সাইন 110 এটা বাদ যাবে তাহলে থাকবে কত মাইনাস 0.4 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2 এই যে এটা মান বসিয়ে দিয়েছি। এবার আমরা দেখি 0.1 7 7 49 গুণ করে দিয়েছি 0.7 49 মাইনাসে প্লাসে মাইনাস কিন্তু এটা মাইনাস এটার সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস মাইনাস দিয়ে গুণ করতে হবে প্লাস এটা 0.1 4 7 28 মাইনাস 28 আছে 13 হবে এটা প্লাসে মাইনাসে মাইনাস সাইন চেঞ্জ হয়ে যাবে পরেরটায় আর গুণের বেলায় তাহলে এখানে প্লাস 13 আর এটা আমরা দেখছি যে 0.20 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 0.7 তাহলে এখান থেকে আমরা পেলাম 60 মাইনাস 1.5 প্লাস 16.5 এখান থেকে আমরা পেলাম 75 75 ডিভাইডেড বাই 0.25 করলে আসে 300। এখন আমরা x1 পেয়েছি হলো 400 এই 300 x2 পেলাম 400 আর x3 পেলাম 300 আমরা একটু পরে আমরা মাইক্রোফোনে আসবো। তো এখান থেকে এখন বলা হলো যে যদি নেক্সট কোশ্চেন করা হয় যে অর্থনীতিতে এই যে উৎপাদন হচ্ছে এই উৎপাদনের ক্ষেত্রে মোট কি পরিমাণ প্রাথমিক উপাদান প্রয়োজন। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে আমাদের এক এককের জন্য প্রাথমিক উপাদান কতটুকু প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের যদি মোটটা আমরা পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মোট কতটুকু প্রাথমিক উপাদান প্রয়োজন সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আমি আশা করি সবাই বুঝতে পেরেছে আমি বলতে চেয়েছি যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের প্রাথমিক উপাদান কিভাবে বের করতে হয়।
তো ১ এককের জন্য উৎপাদনের জন্য প্রাথমিক উপাদান কতটুকু লাগে সেটা আমরা দেখেছিলাম। তো আমরা যদি বলি যে আমাদের মোট উৎপাদন আমরা বের করতে পেরেছি x1 x2 x3 আমরা মান বের করতে পেরেছি, মোট উৎপাদন কতটুকু হয়েছে। তো ১ এককের উৎপাদনের জন্য যদি প্রাথমিক উপাদান আমরা বের করতে পারি, তাহলে মোট যে পরিমাণ উৎপাদন হয়েছে সেই উৎপাদনের জন্য আমাদের প্রাথমিক উপাদান নির্ণয় করা সহজ। তাহলে এখন আমরা আসি, আমরা বলেছিলাম যে তাহলে আমরা শুরুতে বের করে নেই যে আমাদের যে ম্যাট্রিক্সটা দেয়া আছে সেখান থেকে আমাদের ১ এককের জন্য প্রাথমিক উপাদান কতটুকু লাগবে। তো আমরা একটা এক্সাম্পলে আসি। আমরা এখান থেকে দেখি আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কোথায় আছে। সরি, এখানে আমাদের ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এখন এটা ছাড়া উপায় নেই। তো এটা হলো আমাদের দেয়া আছে। ফার্স্ট কলামে আমরা দেখি ১ নাম্বার শিল্পের ১ একক উৎপাদনের জন্য নিজ শিল্প হতে 0.2 নেয়, ২ নাম্বার শিল্প হতে 0.4 নেয়, ৩ নাম্বার শিল্প হতে 0.1 নেয়। তাহলে বাদবাকি ১, ২, ৩ নিজের ৩ টা শিল্প থেকে নিয়ে ফেলেছে। তাহলে বাকি আছে কতটুক? ১ একক উৎপাদনের জন্য, ৳১ মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য। তাহলে ২০ পয়সা নিয়েছে নিজের থেকে, ৪০ পয়সা নিয়েছে ২ নাম্বার থেকে, ১০ পয়সা নিয়েছে ৩ নাম্বার থেকে। তাহলে ৪০ আর ২০ ৬০, ৭০ পয়সা সে নিজেরা নিজেদের মধ্যে বা অন্য শিল্প থেকে নিয়ে নিয়েছে। আর বাদবাকি যে ৩০ পয়সা সমান মূল্য সেটা কোত্থেকে আসলো? সেটা হলো প্রাথমিক উপাদান। তাহলে প্রাথমিক উপাদান আমরা কিভাবে পেলাম? যে ৳১ মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আমাদের প্রাথমিক উপাদান কতটুকু লেগেছে? 1 মাইনাস 0.2 যোগ 0.4 যোগ 0.1, তাহলে 0.7। তাহলে থাকে কত? 1 মাইনাস 0.7 করলে আমাদের আসে 0.3। তাহলে আমরা পেলাম কত? এখানে আমরা আসি। এই যে আমরা পেলাম 1 মাইনাস A11 A21 A31, তাহলে সেখান থেকে আমরা পেয়েছি 0.3। এখন এই 0.3 টা আসলে কি? ৳১ মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য আমরা আ এই ৩০ পয়সা মূল্যমানের আমরা উপকরণ নিয়েছি। তাহলে এখন যদি বলি মোট কতটুকু উপকরণ লেগেছে? তাহলে সে মোট উপকরণের কতটুকু একক লেগেছে আমাদের, বা কি পরিমাণ টাকার আমাদের উপকরণ লেগেছে, তাহলে সেটা আমরা বলছি x01। তাহলে এর বেলায় আমরা বলেছিলাম 1 আর x এর বেলায় মোট উপাদান। আর 0 যেহেতু সেটা প্রাথমিক উপাদান আমাদের এখান থেকে বুঝতে পারবো। তাহলে এটা বের করার সূত্র কি? A01 ইনটু মোট কতটুকু লেগেছে? ৩০০। তাহলে A01 ইনটু x1 করলেই আমাদের মোট বের হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে ৳৩০০ মূল্যমানের যদি আমরা পণ্য উৎপাদন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ৳৯০ মূল্যমানের লেগেছে কি? প্রাথমিক উপাদান। যদি আমরা x2 বের করতে চাই, তাহলে x2 এর আমাদের কোথায় দেয়া আছে? এই যে আমাদের মানগুলো এখানে দেয়া আছে। এই যে 0.1, 0.3 আর 0.2, তাহলে ৩ আর ২ ৫ আর ১ ৬, ৬০ পয়সার সমান আমাদের অন্যান্য শিল্প বা নিজ শিল্প থেকে সে নিয়েছে আরকি উপাদান। তাহলে বাদবাকি 40 পয়সা সে প্রাথমিক উপাদান নিয়েছে। এই যে 40 পয়সা সে প্রাথমিক উপাদান নিয়েছে 0.4, আর উৎপাদন করেছে কত একক? ৪০০ ইউনিট সে উৎপাদন করেছে। তাহলে ৪০০ ইনটু 0.4 করলে আমাদের ২ নাম্বার শিল্প কি পরিমাণ প্রাথমিক উপাদান নিয়েছে সেটা বের হয়ে যাবে। ৳১৬০ সমান সে প্রাথমিক উপাদান নিয়েছে। আর ৩ নাম্বার শিল্পের বেলায় আমরা এই যে 1, 3, 2, 3 আর 3, 3 যোগ করে পেয়েছি হলো 0.8, তাহলে আমাদের ২০ পয়সা সমান লেগেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মোট কি পরিমাণ প্রাথমিক উপাদান লেগেছে? A03, যেটা আমরা পেয়েছি 0.2 ইনটু x3 এর ভ্যালু পেয়েছিলাম আমরা কত? বের করে ক্যালকুলেটর করে আমরা পেয়েছিলাম 300। তাহলে 300 ইনটু যদি আমরা 0.2 করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এখানে আমাদের 60 ইউনিটের সমান আমাদের লেগেছে প্রাথমিক উপাদান। তাহলে এখন যদি বলা হয় ৩ টা শিল্পে কি পরিমাণ প্রাথমিক উপাদান লেগেছে, কত টাকা সমান প্রাথমিক উপাদান লেগেছে, তাহলে ৯০ যোগ ১৬০, তাহলে আমরা পেলাম ২৫০ যোগ ৬০, তাহলে ৩১০ একক আমাদের মোট লেগেছে। তাহলে x0 আর কি 1, 2, 3 আর বলেনি মোট কত লেগেছে, তখন আমরা x0 বললাম, x01, x02, x03, অর্থাৎ আমাদের ৩১০ একক ১০ টাকা সমান আমাদের প্রাথমিক উপাদান লেগেছে। তাহলে আমাদের মোট কয় টাকা সমান আমরা উৎপাদন করেছি? ৩০০, ৪০০, ৭০০, ৭০০, ৩০০, ১০০০। ১০০০ এর মধ্যে ৩১০ টাকা সমান লেগেছে আমাদের প্রাথমিক উপাদান। আর তারা নিজেদের মধ্যেই বিভিন্ন শিল্প বা নিজ শিল্প হতে তারা উপাদান সংগ্রহ করেছে। বাদবাকি যে আমাদের ১০০০ এর মধ্যে ৩১০ বাদ দিলে আমাদের কত থাকে? ৬৯০ টাকা সমান তারা নিজেদের মধ্যে থেকে সংগ্রহ করেছে। তো এখন আমি মুখ খুলে দিচ্ছি। খুলে দেওয়ার পরে আমরা হকিং সাইমন কন্ডিশনে আসবো। যদি এখান থেকে কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কোশ্চেন করতে পারে। কোথাও বুঝতে সমস্যা থাকলেও কোশ্চেন করা যাবে। হ্যাঁ, এখন আমাকে কোশ্চেন করতে পারো। স্যার এটা তো বুঝেছি, ঠিক আছে মোটামুটি। স্যার আরেকটু বুঝাই দিলে ভালো হতো স্যার। শুরুর দিক থেকে কেমন জানি একটু প্যাঁচ গোছ লাগা যেতে চাইতেছে। প্যাচ-গোজ লাগবে কেন? তাইলে নিঃসন্দেহে আগেরটুকু একটু স্যার পড়তে হতো। আমি মাঝখান দিয়ে একটু বুঝি নাই। কোন জায়গায়? এইটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম, এই যে এইটা। স্যার এটা ইউটিউবে দিবেন না? ইউটিউবে থাকবে, কিন্তু ইউটিউবে থাকলে তো বুঝতে হবে আগে, তারপরে তো ইউটিউবের কোশ্চেন আসবে। না স্যার, ইউটিউবে তো দেখলে আরেকবার দেখলে মনে হয় যে বুঝবো। আমরা এখানে হ্যাঁ স্যার, কোনটার আরেকবার দেখলে মনে হয় আমিও বুঝবো স্যার। এখানে আরো কোনটার একবার কোনটার করে এখানে কোনটার মান দেয়া থাকবে। যদি আমি এটা বের করতে চাই, এই যে আমার তো সূত্র এটা tx = d, এটা এখানে কার কার মান দেয়া থাকবে?
কিসের মানের ভিত্তিতে আমি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমি সেট করব? কি কি দেয়া থাকবে এখানে? খাতা নিতে হবে, একটা খাতা নিতে হবে। স্যার ডি এর মান তো দেয়া থাকবে স্যার এখানে। ডি এর মান দেয়া থাকবে, আর কার মান দেয়া থাকবে? স্যার এখানে আই এর মানও দেয়া থাকবে মনে হয়। আই এটা কি আসলে? আইটা তো অভেদ ম্যাট্রিক্স। আই এর জি মান স্যার। দেয়া থাকবে কি? আই এর মান তো আমি জানি। আই এর মান তো কোনোদিনও দেয়া থাকবে না। আই এর মান তো এই যে এটা 10000100001। তাহলে দেয়া থাকবে কার মান? এই যে এইটা, এই যে এর মান। এর মানে এটা কি আসলে? এটা মনে হয় স্যার অভেদ ম্যাট্রিক্স। এটা হলো, এটা অভেদ ম্যাট্রিক্স। এটা তো আইডেন্টিটি অর্থ হলো অভেদ, আর এটা হলো ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই যে এই মানগুলো দেয়া থাকবে, এই মানগুলো দেয়া থাকবে, আর চূড়ান্ত চাহিদার মান দেয়া থাকবে। সেটা কত কত ছিল? এই যে এইটা, এই যে এইটা, এই যে 110 130 130 আর ডি এর 70। মান তো দেওয়া থাকবে মনে হয়। ডি এর মান দেয়া থাকবে, আর টি এর মান দেয়া থাকবে না। টি এর মান বের করে নিতে হবে। তো টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স এর কাকে বলে? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আসলে কি? অভেদ ম্যাট্রিক্স থেকে যদি কোনটা বাদ দেয়া হয়? উপাদান সহগ ম্যাট্রিক্স। উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দিলে পাওয়া যায় কারিগরি ম্যাট্রিক্স। বোঝা গেছে? অভেদ ম্যাট্রিক্স থেকে যদি কারিগরি সহগ ম্যাট্রিক্স বাদ দেওয়া হয় তাহলে পাওয়া যায় টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। তা আমার তো ভেরি সিম্পল, আমি টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করতে গেলে আমার একটা মান লাগে, এই যে ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর মান লাগে। এখন আমি যদি একটা কোশ্চেন করি যে আমার যদি একটা মান বের করতে বলা হয়, যে যেমন এইটা মোট যেটা মান বের করতে বলেছে আমার, এইখানে আমাদের দেখছি কি x1 x2 আর x3 এর মান বের করতে হবে, তাই তো? তো x1 x2 আর x3 এর মান, এই মানটা আসলে কয় ভাগে বিভক্ত সেটা আমি একটু জানতে চাই। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। x1 x2 x3 এর মান তো স্যার মনে হয় 3 ভাগে বিভক্ত। কি কি কিসে সবগুলো আলাদা আলাদা। তাই সবগুলো আলাদা আলাদা? এটা কি জি হিসাবে জি লাগে? স্যার। এটা কি হিসাবে লাগে? এরা নিজেদের উপকরণ হিসাবে নিজেরা ইউজ করে তাদের উৎপাদন। এই একটা দিক থেকে গেল, তাহলে সেটা আমি উপকরণ সহগ থেকে পাই আর কি। আরেকটা কি, চূড়ান্ত ভোগে কতটুকু যায়। তাই এই দুটো দিক চিন্তা করলে তো আমার বোঝা যায় যে অন্তত দুটো দিক এখানে থাকবে। একটা দিক থাকবে হলো তাদের নিজেদের উৎপাদন উপকরণ হিসাবে ব্যবহার করছে, সেখানে একটা থাকবে, তাহলে সেটাই এই অংশের সঙ্গে রিলেটেড। আমি যদি x1 x2 আর x3 এর মান বের করতে চাই, তাহলে অবশ্যই আমার উপকরণ হিসাবে কতটুকু লাগছে উৎপাদন সেটা লাগবে। তাহলে সেটা আমরা পাই কিসের থেকে? উপকরণ সহগ থেকে সেটা পাই, সেই যে সেই উপকরণ সহগ থেকে পাই। আরেকটা লাগে হলো আমাদের চূড়ান্ত কি পরিমাণ ভোগে যাচ্ছে, তা চূড়ান্ত ভোগটা কোনটা? স্যার এই যে এটা 110 110 130 আর 170। তাহলে মান দেয়া থাকবে এইটা, আর দেয়া থাকবে এখানে কি কোনটা? শুধু 70 না 170? শুধু 70। আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের এই যে এটা, এই দুটো মান দেয়া থাকবে। তাহলে এই যদি মান দেয়া থাকে তাহলে আমাদের শুরুতেই বলা আছে কি এখান থেকে কোনটা বের করতে হবে? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আবার মনে হয় তারপরও মানে ইউটিউবে আরো একবার দুইবার দেখলে আরো ক্লিয়ার হবে স্যার। এই আমাদের বের করতে হবে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি জানি, আর যদি ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে এখান থেকে বের হয়ে যাবে সহজেই। যেমন আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি কি জানি? আমি জানি হলো 100010001। এই যে একই সারি, এই কোনাকুনি বরাবর আমার 1 থাকবে, বাদ বাকি সব 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এখন আমি যদি এখান থেকে আমার এটা কি ম্যাট্রিক্স? ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলেছি উপাদান সহগ ম্যাট্রিক্স। সেই উপাদান সহগ ম্যাট্রিক্সটা এই যে এটা আমার দেয়া থাকতে হবে। তাহলে জাস্ট বিয়োগ করে দিয়েছি এখান থেকে 1 মাইনাস 0.2, এই যে 0 মাইনাস 0.1, 0 মাইনাস আছে না, 0 মাইনাস 0.3, এই যে সব বিয়োগ করে দিয়েছি। তাহলে বিয়োগ করে দিলে আমি টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, কারিগরি সহগ ম্যাট্রিক্স, যেটা কারিগরি ম্যাট্রিক্স যেটাকে আমি বলছি। এই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স পেয়ে গেলেই এর যদি আমি ডিটারমিনেন্টস বের করি তাহলে আমার সূত্র কি আছে বের করার ক্যালকুলেশনের? এই যে এটা হলো আমাদের ক্রেমার্স রুল। x1 বের করার সূত্র কি? t1 এর ডিটারমিনেন্টস বের করতে হবে ডিভাইডেড বাই t এর ডিটারমিনেন্টস। টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স যেটা আমি পেয়ে গেছি, তাহলে আমি আর টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স এর আবার পরে ডিটারমিনেন্টসে যাব না, আমি ডিটারমিনেন্টস একবারই বের করে নিয়েছি, এইখান থেকে ডিটারমিনেন্টসটা বের করে নিয়েছি আর কি। যে আমাদের যেহেতু এটা পরে কাজে লাগবে, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করে আমি এখান থেকে ডিটারমিনেন্টসটা বের করে নিয়েছি, এই যে ডিটারমিনেন্টস। এরপরে আমাদের এই ডিটারমিনেন্টসটা আমাদের, এই যে আমি এখানে শুধু টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স রাখতে পারতাম, পরে আবার আমাকে এরকম আলাদা করে ডিটারমিনেন্টস বের করতে হতো টি এর। সেটা না করে আমি জাস্ট একবারে আমরা ডিটারমিনেন্টসটা বের করে নিয়েছি। আর এখন শুধু আমরা টি1 এর ডিটারমিনেন্টসটা বের করব। টি1 করার সময় এই কলামটা বাদ যাবে, এটা ফার্স্ট
ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসে এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, T2 এর বেলায় এটা বাদ দিয়ে দিয়েছি, T3 এর বেলায় এটা বাদ দিয়ে দিয়েছি, শুধু এগুলো ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, দিলে আমাদের কার কার মান বের হয়ে যাবে, x1 x2 আর x3। এবার যোগ বিয়োগে কার সমস্যা আছে বলো? এখানে একটু আমাদের ভুল আছে, তো এই মানটা -24 দিয়ে একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে এখানে আসলে কত আসে। ঠিক আছে, এই যে এইটা একটু তোমরা নিজেরা ঠিক করে নিবে, -24 -0.01 এটা দেওয়ার পরে এটা গুণ করলে এর সঙ্গে কত আসে, একটু মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আমারই এখানে ভুল হয়েছে, এটা বোধহয় আমার সাইনের ভুল হয়েছে, কিন্তু বোধহয় ক্যালকুলেশন ঠিক থাকতে পারে। ঠিক আছে, একটু দেখে নিও। ওকে, এই যে এটা। হ্যাঁ, তাহলে এখন কি আমরা পরের টপিকে যাব? হ্যালো, জি স্যার, যান, সমস্যা নাই। এখন আর কার সমস্যা আছে থাকলে বলো, মাঝখানে ক্যালকুলেশনে সেখানে আমরা আবার দেখাবো। সমস্যা তো স্যার সব জায়গায় মনে হইতাছি। হ্যাঁ, তার জন্য পড়াশোনা করতে হবে, হুট করে এসে ক্লাসে বসলে তো তোমার সবকিছু পারা যাবে না। এটা তো চাঁদ তারা দেখার মতো না যে আকাশে তারা দেখা যাচ্ছে সুন্দর, কি সুন্দর দেখা যাচ্ছে, এটা সেরকম না। এর জন্য আগে বাসায় পড়তে হবে। এটা তো ক্যালকুলেশন, এটা হলো ম্যাট্রিক্সের জাস্ট একটা ক্যালকুলেশন, আমরা জাস্ট ক্যালকুলেশনটা ডিরাইভ করেছি, এটা সেকেন্ড ইয়ারের, এগুলো সব সেকেন্ড ইয়ারের টপিকের মধ্যে আছে। কিভাবে ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হয় সেগুলো সব সেকেন্ড ইয়ারের মধ্যে আছে। বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা তো বোঝা যাবে না, এটা বুঝতে গেলে আগে ম্যাট্রিক্সটা, আমি আগের দিন কিন্তু বলেছি ক্রেমার্স রুলটা দেখতে হবে। আমি জানি যে তুমি মনে হয় বইয়ের দিকে কোনো রকম তাকাও নি, আমি জানি অনেকের বইয়ের দিকে তাকালে কষ্ট হয়। তা ঠিক আছে, তাহলে এখন আমরা আসি, এই যে আমরা দেখি এখন এই আমাদের বাদ বাকি যে রুলটা আছে এগুলো কিন্তু এই কোশ্চেন পরীক্ষায় থাকবে, এবং এখান থেকে আনসার করতে গেলে এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, স্যার আমাদের মানে ম্যাথ কত মার্কের থাকবে? বেশিরভাগ সব ম্যাথই থাকবে, 50 মার্কের থাকবে। ম্যাথমেটিক্যাল কোশ্চেন 50, 40, 50 মার্কের থাকবে, নিচের পোর্শনে 40, 30 মার্কের থাকবে কমপক্ষে। আর বেশি স্যার থাকলে সব দেখা যায় যে কি মানে এই চ্যাপ্টার থেকে সব অঙ্ক দিবেন নাকি না, অন্যান্য এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার? দিবে কেন, আমরা বলেছি অ্যাক্টিভিটি অ্যানালাইসিস একটা আছে, কার্যক্রম বিশ্লেষণ, সেখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, ওই ম্যাথ টাইপেরই আর কি কোশ্চেন গুলো এই ধরনেরই থাকবে। ঠিক আছে, জি তারপরে স্যার, আমাদের এগুলো তো ওয়েলফেয়ার, আগেও করছি, একটু মানে ভালো করে আরেকটু করলেই বুঝতে পারবো স্যার, এগুলো এমনি তো আগে করা হয়েছে। ওয়েলফেয়ার ইকোনমিক্স থেকেও থাকবে। ঠিক আছে, তো সেই ওয়েলফেয়ার ইকোনমিক্সটা আমরা আসবো এরপরে, আমরা শেষ চ্যাপ্টারটা অ্যাক্টিভিটি অ্যানালাইসিসটা করাবো। তো আমরা এখন আসি আমাদের পরের টপিকটা, দেখি কত দূর আমরা যেতে পারি। আমরা হয়তো সবটা দেখাতে পারবো না, আচ্ছা আমরা একটা আচ্ছা স্যার। নির্দিষ্ট অংশ পড়াবার, আমরা একটু বেসিকটা দেখে নেই। আর এটা কিন্তু আওয়াল, মিস্টার আওয়াল, এটা কিন্তু পড়তে হবে। জি স্যার। জি স্যার, আমি বুঝতে পেরেছি। তো ঠিক আছে, তাহলে এখন আমরা আসি এর পরের অংশ, এটাও কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, হকিং সাইমন কন্ডিশন। তো হকিং সাইমন কন্ডিশন আমাদের আর বিশেষ কিছু না, জাস্ট কিছু সেট অফ রুলস। যেমন আমরা যে আগে যে ইনপুট আউটপুট যে ম্যাট্রিক্সটা আমরা সলভ করলাম, এই ম্যাট্রিক্সে আমরা যখন x1 x2 আর x3 এর মান, এই মানগুলো আমরা পজিটিভ পেয়েছি, এই পজিটিভ পেয়েছি। তো এমন কি কোনো এখানে কোনো শর্ত সেট করা নেই যে সব শর্তের কারণে আমাদের এই মানগুলো পজিটিভ এসছে বা নেগেটিভ আসছে? তো এখন কথা হলো যে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলো যদি আমরা না মেনে চলি তাহলে x1 x2 আর x3 এর মান মাইনাস আসতে পারে। তো x1 x2 x3 এর মান যদি মাইনাস আসে, আমি যদি বলি আমি উৎপাদন করতে যাই আমার প্রোডাকশন নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ আমি যে পরিমাণ উৎপাদন করেছি তার চাইতে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা ইনপুট হিসাবে যাদেরকে আমি নিচ্ছি তাদেরকে আরো বেশি বেশি পে করে দিয়েছি, অর্থাৎ আমার নিজের পকেট থেকে আরো গচ্ছা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি যে তাহলে সেক্ষেত্রে তো একজন প্রডিউসার কখনোই মার্কেটে থাকতে চাইবে না নেগেটিভ প্রোডাকশন হলে। তো এখন আমাদের এই হকিং সাইমন কন্ডিশন এমন কিছু শর্তের সমষ্টি যে শর্তগুলো থেকে এই যে আমাদের ইনপুট আউটপুট যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসের পরে আমরা যে মানগুলো পাচ্ছি আর কি মোট উৎপাদনের x1 x2 x3 এর, এই মানগুলো যাতে পজিটিভ আসে, একটা ধনাত্মক মান আসে, সেই ধনাত্মক মানটা কোন কোন শর্তাবলী আমাদের যদি মেনে চলি, তাহলে কোন শর্তাবলী মেনে চললে এই মানগুলো অবশ্যই ধনাত্মক আসবে, সেই শর্তাবলীকেই মূলত হকিং সাইমন কন্ডিশন বা হকিং সাইমনের শর্ত বলা হয়। তাহলে আমরা বলছি কি মোট উৎপাদন কখনো ঋণাত্মক হবে এটা আমরা কখনো চাই না। তো মোট উৎপাদন যাতে ঋণাত্মক না হয় সেজন্য আমরা কিছু শর্ত সেট করতে চাই, সেই শর্তগুলোকেই মূলত আমরা বলি হকিং সাইমন কন্ডিশন। তো সেই শর্তগুলো আমরা কি সেটা আমরা কিছুটা দেখেছিলাম, কিন্তু আমরা পুরোটা এখান থেকে এখনো ব্যাখ্যা করিনি। তো আমরা এই হকিং সাইমন কন্ডিশন দেখতে যে
আমরা সেই শর্তগুলো একটু ব্যাখ্যা করতে চাই। তো তার আগে আমরা যেহেতু 3টা ইন্ডাস্ট্রি দেখেছিলাম, এখন আমাদের 3টা ইন্ডাস্ট্রি নিলে আমাদের অ্যানালাইসিসটা একটু জটিল হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমাদের পারফেক্ট যে গ্রাফ সেটা আমরা পাবো না, কারণ ভেরিয়েবল আমাদের 2টো হয়ে যাবে, 3টে হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট 2টো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এই অ্যানালাইসিসটা একটু দেখি। তো 2টো ইন্ডাস্ট্রি আমরা নিয়েছি। একটাকে আমরা বলছি যে এখানে আমাদের চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স দেওয়া আছে y1 আর y2, আগের বেলা আমরা ডি নিয়েছিলাম, y দিয়ে এটাকে ডিফাইন করা হয় y1 y2। আর এখানে আমাদের ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দেওয়া আছে a11 a12 11 12 21 22। ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স আমরা জানি যে এখান থেকে দেয়া থাকে। তো এই যে আমাদের ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর এই যদি চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স আমাদের দেয়া থাকে, তাহলে আমরা জানি এখান থেকে আমাদের মোট উৎপাদন কিভাবে বের করা যায় সেটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের মোট উৎপাদন কত হবে, x1 আর x2 আসবে। আমরা যে বলছি কি যে চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স আর ইনপুট কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যদি দেয়া থাকে, তাহলে আমাদের এখান থেকে মোট উৎপাদন x1 x2 ভ্যালু কত হবে সেটা আমরা বের করতে পারি। তো আমরা এখন এখান থেকে আসি আমাদের x1 বা x2 এর ভ্যালু কত আসে, আমরা আজকের এই পর্যন্তই দেখতে চাই। তো এখন আমরা বলছি যে এখান থেকে আমরা দেখি যে আমরা বলছি x1 হলো আমাদের মোট উৎপাদন। তো এই x1 এর যে মোট উৎপাদন আমরা পেয়েছি সেই মোট উৎপাদনটা কে কে ইউজ করছে। তাহলে আমি বলছি যে x1 যে মোট উৎপাদন, সেই মোট উৎপাদনের একটা অংশ x1 নিজেই ব্যবহার করছে উপকরণ হিসাবে, আর এর একটা অংশ x2 ব্যবহার করছে। অর্থাৎ তাহলে আমরা বললাম কি সেটা আমরা x1 কতটুকু ব্যবহার করছে কিভাবে পেয়ে যাব, x1 ইনটু টোটাল আউটপুটকে যদি আমরা a11 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব x1 এর কতটুকু নিজে ব্যবহার করছে সে। আবার যদি আমরা বলছি যে এর যা উপকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে 2 নাম্বার শিল্প কতটুকু উপকরণ হিসাবে ব্যবহার করছে, সেটা যদি a12 এর অর্থ কি 2 নাম্বার শিল্প তার 1 একক উৎপাদনের জন্য 1 নাম্বার শিল্প হতে কতটুকু উপকরণ সংগ্রহ করে। তাহলে x1 টা হলো মোট উৎপাদন, তার একটা অংশ x1 নিজেই ইউজ করছে, আরেকটা অংশ 2 নাম্বার শিল্প ইউজ করছে তার 1 একক পণ্য উৎপাদনের জন্য। তাহলে মোট উৎপাদনের জন্য কতটুকু ইউজ করছে, a12 ইনটু x2 করলে চলে আসে, প্লাস এই দুটো উপকরণ হিসাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। আর যেটা থাকছে সেটা হলো আমাদের ফাইনাল ডিমান্ড হিসাবে যাচ্ছে, চূড়ান্ত চাহিদা। তাহলে উপকরণ হিসাবে একটা ব্যবহৃত হচ্ছে আর একটা চূড়ান্ত চাহিদা হিসাবে ব্যবহৃত হচ্ছে। x1 দুই ভাগে বিভক্ত, একটা হলো উপকরণ চাহিদা হিসাবে নিজে ব্যবহার করছে, আর একটা হলো উপকরণ চাহিদা হিসাবে 2 নাম্বার শিল্প ব্যবহার করছে, প্লাস y1 করলে আমরা x1 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা x2 এর ভ্যালু কিভাবে পেতে পারি, তাহলে x2 এর ভ্যালু কিভাবে পাওয়া যাবে, তাহলে x2 এর বেলায় এখানে আমরা 1 নাম্বারটা আগেই নিয়েছি। 1 নাম্বার শিল্প তার 1 একক পণ্য মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য 2 নাম্বার শিল্প হতে উপকরণ নেয়, তাহলে এটা আমরা a21 লিখেছি। সেক্ষেত্রে এটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে ওলটপালট হয়ে যেতে পারে পরীক্ষার সময়। তাহলে a21 আমরা লিখেছি ইনটু কি পরিমাণ x1 নিচ্ছে, কি পরিমাণ মোট নিচ্ছে, তাহলে ইনটু x1 করলে আমাদের মোটটা বের হয়ে গেল। এবার আমরা আসি, এবার সে নিজে নিচ্ছে, তাহলে x2 সে নিজে তার মোট উৎপাদন, আর সে কতটুকু পরিমাণ নিচ্ছে, 2 নাম্বার শিল্প তার 1 একক মূল্যমানের পণ্য উৎপাদনের জন্য নিজ শিল্প হতে কি পরিমাণ উপকরণ নেয় সেটা হলো 1 একক মূল্যমানের, আর মোট কতটুকু, তাহলে x2 দিয়ে গুণ করলে মোটটা বের হয়ে যাবে। তাহলে x2 দুই ভাগে বিভক্ত, একটা হলো উপকরণ হিসাবে 1 নিচ্ছে, 2 নিচ্ছে, নিজেই নিচ্ছে আর কি, প্লাস চূড়ান্ত চাহিদা হিসাবে কতটুকু যাচ্ছে অর্থাৎ ভোক্তার কাছে কতটুকু যাচ্ছে, প্লাস y2। এটা করলে আমরা x2 পেয়ে গেছি। তা আজকের আমাদের আর সময় নেই, তাহলে আমরা এই দুটো আমরা দেখলাম এখান থেকে x1 আর x2 কিভাবে বিভক্ত সেটা দেখলাম। এখন আমাদের এই যে x1 আর x2 এর বেসিসে কোন ভ্যালু গুলো সেট করলে আমাদের x1 আর x2 পজিটিভ আসবে সেটা আমরা নেক্সট ক্লাসে আশা করি দেখাবো। তো এখানে যদি আর এইটুক বুঝতে যদি সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমাদের আর 30 সেকেন্ড সময় আছে। আমরা যতটুকু এখানে দেখিয়েছি, এখানে কারো সমস্যা আছে? কুইক।